ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন বলেন বিশ্ব শোনেন, বাট আমাদের রাজনীতিবিদরা যখন বলেন বিশ্ব কমই শোনেন। কারণ একজন রাজনীতিবিদ আর ডক্টর ইউনূসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কজ তিনি একজন নোবেল লরিয়েট এবং তার যে থিম থিসিস বিশ্বজুড়ে সমাদৃত। তো এরকম একজন ব্যক্তি আন্তর্জাতিক অঙ্গনে বা একটা মানে যে কোনো দেশে গিয়ে যখন ট্যুরে যান অথবা সফরে যান, সরকারি সফরে, সেখানে গিয়ে কথা বলেন, এই কথাগুলো পৌঁছে যায় কোথায়? বিশ্বের একদম সেন্ট্রাল পয়েন্টগুলোতে। আর সেই সেন্ট্রাল পয়েন্টে পজিটিভলি হোক নেগেটিভলি হোক তিনি বিএনপিকে পরিচয় করে দিয়েছেন ভিন্ন রকম ভাবে। তবে বিএনপি এটাকে পজিটিভ নেয় নাই, বা তাদের যারা সমর্থকরা আছেন তারাও নেয় নাই যে আপনি ঘরের ছেলেকে বিদেশে গিয়া আপনি চিনাই দিচ্ছেন কি হিসাবে? সংস্কারের পথে বাধাকারী হিসাবে। দর্শক, এই মুহূর্তে খুবই ভাইরাল একটা ইস্যু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই মুহূর্তে আপনারা জানেন যে জাপান সফরে আছেন। তো সেখানে নিক্কি ফোরাম ফিউচার অব এশিয়া, মানে এশিয়ার যে ভবিষ্যৎ, তো সেখানে একটা আন্তর্জাতিক সম্মেলনে প্রশ্নোত্তর ছিল তার কাছে অনেকগুলো। তো এর মাঝখানে তিনি একটা উত্তর দিয়েছেন যে দেশের সব রাজনৈতিক দল না, আমাদের জানা তথ্য মতে 42 থেকে 45টি দল আছে রেজিস্টার্ড লাইসেন্সড, এনসিপি এর বাহিরে, বাকিরা হইলে এটা আর একটা পারবে। যাই হোক, দেশের সব রাজনৈতিক দল নয়, শুধুমাত্র একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায়। আর ডক্টর ইউনূসের এই মন্তব্যে বিএনপির সাথে যে দ্বন্দ্ব অথবা দূরত্ব সেটা বৃদ্ধি পাবে, এটা খুবই সিম্পল একটা ইস্যু। আর জাপানে অনুষ্ঠিত এই প্রোগ্রামে ডক্টর ইউনূস বলছেন অন্তর্বর্তী সরকার মূলত 3টি লক্ষ্য নিয়ে কাজ করছে: সংস্কার, তারপর হবে বিচার এবং নির্বাচন। তিনি 3টা ওয়ার্ড ধারাবাহিকভাবে বলছেন, সংস্কার, বিচার। কার? আওয়ামী লীগের বা যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল, জুলাই আগস্টে হত্যাকাণ্ডে জড়িত ছিল। এরপর হচ্ছে নির্বাচন। সংস্কারের রূপরেখাই আমরা এখনো পাইনি। তো যদি এই 3টা লেখা তিনি যেগুলো বলছেন, 3টা ওয়ার্ড ধারাবাহিক ধরলে নির্বাচন আগামী ডিসেম্বরের জীবনও হবে না, জুনে হয় কিনা সেটাও সন্দেহ দেখা দিবে। বলতে পারেন যে জনগণ চায় আমি আরো থাকি। তো তিনি বলছেন যে জাতীয় নির্বাচন 2025 সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে, তবে সেটা চলতি বছরের ডিসেম্বরে হতে পারে। তবে নির্বাচন কবে হবে তা অনেকটাই নির্ভর করছে কাঙ্ক্ষিত সংস্কার কতটা বাস্তবায়িত হয়েছে। সংস্কার কোনোটাই বাস্তবায়িত হয় নাই। তো ওনার ভাষায় তিনি বলছিলেন, আমরা যদি দেশ এবং প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। তো এখানে তিনি কি বুঝেছেন? করাপ্টেড বাংলাদেশ, ফ্যাসিস্ট বাংলাদেশ, আমি জানি না মানে কি কি শব্দ বাংলাদেশের সাথে নেগেটিভ করা আছে। প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে, তিনি বলছিলেন লুটপাটে ভরে গিয়েছিল, আমরা সেই ভাঙা জাতির হাল ধরছি, তরুণদের চোখে চোখ রাখছি, স্বপ্ন দেখছি, বাংলাদেশকে বদলানোর কথা শুনছি, সেখান থেকে আমরা রিফর্ম করতে চাচ্ছি। ইংরেজিতে তিনি এই কথাগুলো বলছিলেন। তো সেই জায়গায় তিনি যখন বলছেন যে যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে দেশে কোনো সংস্কার, কোনো পরিবর্তন হবে না, আগের জায়গায় মানে 5ই আগস্টের আগে যে বাংলাদেশ ছিল ওই জায়গায় ফিরিয়ে দিয়ে যেতে চাইলে ডিসেম্বরে সম্ভব। আবার আমরা যদি কিছু সংস্কার করি এবং বাকি সংস্কারের জন্য অপেক্ষা করতে চাই তবু ডিসেম্বরে নির্বাচন করা যেতে পারে। কিন্তু যদি আমরা একটা ভালো সংস্কার কাঠামো গড়তে চাই তাহলে আরো 6 মাস সময় নিতে হতে পারে। তিনি বলছেন যারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে তারা আসলে সব রাজনৈতিক দল নয়, শুধু একটি নির্দিষ্ট দল এই দাবি করছে। এরপরেই তো ভাই বাংলাদেশের মিডিয়াতে আসার পরে একদম ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপির মানে একদম প্রান্তিক লেভেলের পোলাপাইন থেকে আওয়ামী লীগের সময় যেমন ডক্টর ইউনূসকে নিয়ে একদম প্রান্তিক গ্রামের একজন ছেলে যে আওয়ামী লীগকে সাপোর্ট করতো বিভিন্ন পয়েন্টে, সেও কথা বলতো, সমালোচনা করতো। শেখ হাসিনা যখন বলতো তখনও তারা এনজয় করতো। আজকে ঠিক একই অবস্থায় বিএনপির কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান, তবে প্রেক্ষাপট দুইটা ভিন্ন। এখন তিনি সরকার আর তখন ছিলেন তিনি ভিকটিম কারো কারো ভাষায়, আর এখন তিনিই সরকার। তিনি আসলে এই যে বক্তব্য দিয়েছেন বিএনপির ইন্টারন্যাশনাল লেভেলে এটা পজিটিভ একটা ভাইব তৈরি করতে পারে, নেগেটিভও তৈরি করতে পারে যে একটা দেশে এতগুলো রাজনৈতিক দল, তো নর্মালি যারা বিদেশি রাষ্ট্রগুলো আছে তারা তো বিএনপিরও চিনে বা এই দেশ সম্পর্কে তাদের কাছে তথ্য আছে যে এখানে বড় রাজনৈতিক দল কয়টা যে যারা নির্বাচন চাইবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে
মানে নিজের সিটটা নিজে পাবে কিনা। যে আমাদের জামাতের আমির সাহেব, তিনি তো বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছিলেন, বিএনপির মার্কা নিয়ে, কারণ জামাতের নিবন্ধন নাই, এরপর তো ফেল করছেন, তখন ফেল করানো হয়েছে আমরা ধরে নিলাম। তো এরকম যে দলগুলো আছে 42টা দল থেকে মিল্লা 10টা এমপি আসবে কিনা তাও সন্দেহ আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক বক্তব্যগুলো সবাই আমরা শুনছি একের পর এক, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সাংবাদিকরা আছেন বা গণমাধ্যমগুলো আছে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান যে অবস্থান, সেই অবস্থান নিয়ে কি ভাবছেন। আমরা মার্কিন সাময়িকী ফরেন পলিসির একটা প্রতিবেদন দেখে মনে হয়েছে আমেরিকা কি আসলে ওনার বিপক্ষে। কারণ মার্কিন এই সাময়িকীতে যে প্রতিবেদনটা সামনে এসেছে, সেখানে বেশ কিছু জিনিস সামনে আনা হয়েছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য কিছুটা উত্তেজনা তৈরি করবে। আই মিনস হচ্ছে হার্টবিট আপনার কিছুটা বাড়িয়ে দেবে। দর্শক, মার্কিন সাময়িকী ফরেন পলিসিতে এই প্রতিবেদনটি যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে মাইকেল কুগলম্যান। তিনি ফরেন পলিসির সাপ্তাহিক সাউথ এশিয়া ব্রিফে লিখেন এবং প্রায় 20 বছর ধরে এই অঞ্চলগুলোকে নিয়ে কাজ করেন। তিনি বলছেন যে প্রতিবেদনটিতে গত বছরের আগস্টে ব্যাপক গণ আন্দোলনের চাপে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর প্রায় 10 মাস বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুর দিন থেকে তার কাজ ছিল কঠিন। দীর্ঘদিনের সরকারি দমন পীড়নের পর বাংলাদেশের পুনর্গঠন, গণতন্ত্র, স্থিতিশীলতা, প্রত্যাশা সবকিছু জনগণ মানে একটা কঠিন অবস্থায় ছিল। তো এই সময় নিজের অবস্থান দৃঢ়ভাবে তিনি ধরে রেখেছিলেন, কিন্তু এখন চাপ বাড়ছে। তো কেউ কেউ বলছেন যে বিএনপি নির্বাচনের কথা বলছে, একমাত্র একটি দল, আর বাকিরা কেউ নির্বাচন চাইছে না। তো নির্বাচন চাইবে কিভাবে? জামাত কি নিজেদের নিবন্ধন ফিরে পেয়েছে? পায় নাই। এনসিপির কি নিবন্ধন হয়েছে? তাদের তো হয় নাই। তো বাংলাদেশে এই মুহূর্তে ক্ষমতার দিকে ধাবিত হওয়ার একটা দল আওয়ামী লীগ নিষিদ্ধ, মানে একটা সাময়িক সময়ের জন্য। তো সেখানে বিএনপি একমাত্র দল যারা নির্বাচনে গেলে তারা সরাসরি পাশ করবে, অন্য দলগুলোর তো বেইলি নেই। আপাতত ভোট আছে, কিন্তু রাইট নাও তাদের আইনি অধিকার নাই। তো যাই হোক, চাপ বাড়ছে, পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। তিনি বলছেন যে ইউনূসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশি জনগণ ক্রমাগত অধৈর্য হয়ে উঠেছে, যার কোনো গণভিত্তি নেই। মানে এই সরকারটার কোনো গণভিত্তি নেই। আচ্ছা, যা এখন পর্যন্ত নির্বাচনের তারিখ নির্ধারণ করেনি এবং দৃশ্যমান অগ্রগতির অভাব সত্ত্বেও ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়ে এগিয়ে চলছে। এই সরকার বলছে 2026 সালের মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ একের পর এক খারাপ খবরে বিপর্যস্ত। 24-25 অর্থবছরের প্রাথমিক হিসাব অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি করোনা মহামারীর পর সবচেয়ে কম হবে বলে ধারণা করা হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও অবনতির দিকে, বাড়ছে সহিংস অপরাধ। তারপর আমাদের সেনাপ্রধানের ইস্যুটা এখানে সামনে নিয়ে আসা হয়েছে, যে বলা হচ্ছে যে সেনাপ্রধান বলছিলেন নির্বাচনের সর্বশেষ সময়সীমা ডিসেম্বর হওয়া উচিত। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রথমবারের মতন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও রাস্তায় নেমেছে। আর কি বলা হয় যে এখানে আপনার এখানে অনেক কিছু আমরা যদি দেখি, মানবিক করিডোর, তারপর হচ্ছে আরো বিভিন্ন ইস্যুতে এই প্রতিবেদনটিতে মাইকেল কুগলম্যান তিনি কথা বলেছেন। তারপর অনেক কিছু লম্বা তিনি লিখছেন। জুলাই আন্দোলনের শীর্ষ নেতা, শিক্ষার্থী পরিচালিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রধান এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তত্ত্বাবধায়ক নাহিদ ইসলাম জানান, যদিও ডক্টর ইউনূস এখনো পদত্যাগ করেননি, তবে এই হুমকিটি সম্ভবত একটি কৌশলও হতে পারে বলে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে তার চারপাশের মানুষদেরকে সতর্ক করার জন্যই হয়তোবা করা হয়েছে। এই বিশ্লেষকের মতে ডক্টর ইউনূস এখন গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে সংঘাতের পথেই এগিয়ে যাচ্ছেন। ছাত্র নেতাদের সিদ্ধান্তের সমর্থন দিয়েছেন এবং তাদের নীতিগত অবস্থানকেও তিনি সমর্থন করছেন। আর নির্বাচনের সময় পেছালেও সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে বদ্ধপরিকর ডক্টর ইউনূস। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, এই শব্দটা এখানে পরিকল্পিতভাবে জোড়া দেওয়া হয়েছে কিনা জানি না, বাট তিনি লিখছেন যে বাংলাদেশ সেনাবাহিনী, বিএনপি, ব্যবসায়ী মহল এবং সম্ভবত বেশিরভাগ সাধারণ জনগণ
যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের পক্ষে, আর এতেই বিভাজন রেখা তৈরি হতে পারে। বিএনপির সঙ্গে এখন এনসিপি এবং প্রভাবশালী দল জামাত ইসলামের মতন অন্যান্য দলগুলো দ্বন্দ্বে জড়াচ্ছে। আর নানান মতাদর্শী দল যখন নিজেদের দাবি নিয়ে রাজপথে নামে, তখন রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বেড়েই যায়। তিনি এই নিবন্ধনটার মূল যেই বিষয়টা তারা যেভাবে লিখেছিল, আমরা পুরোটা পড়তে গেলে অনেক লম্বা সময় লাগবে, যে হট সিটে ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাময়িকী যেটা এই ধরনের প্রতিবেদন, অবশ্যই এই মুহূর্তে এখানে যা লেখা হয়েছে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আন্তর্জাতিক জনসমর্থন, আন্তর্জাতিকভাবে সাপোর্টিং, সামাও কিছুটা তো বৈরী মনোভাব অথবা বিপরীত প্রতিক্রিয়া তৈরি করবে নাকি। দেখা যাক এই ঝড় কিভাবে কাটে। ভালো থাকুন।